আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দিনটি এই দিনটি কেন তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো? কারণ 1928 সালের এই আবিষ্কারের পরে পরে 2 বছরের মধ্যে 1930 সালে সিভি রামান তিনি নোবেল কমিটির দ্বারা নোবেল প্রাইজে পুরস্কৃত হলেন। এবং এর মাঝের যে বছরটি 1929 সাল, সেই 29 সালে আবার আজকে যে আমাদের দ্বিতীয় যে বিষয়টি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, সেই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের জেনারেল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন অধ্যাপক সিভি রামান। অর্থাৎ দিয়েছে এই সায়েন্স কংগ্রেস সম্পর্কে। এবং আজকে অনেক বিশিষ্ট মানুষরা আমাদের মধ্যে উপস্থিত আছেন, যে আজকে এত প্রথিতযশা বিজ্ঞানী হয়েছেন, তার যে রিসার্চ কোলাবোরেশন, তার ছাত্রছাত্রীদের সাথে। I am the Vice Secretary. I shall focus on the few points. We are neither against DST nor against the so-called elected executive member of ISCA. We simply want that the most prestigious, oldest scientific body of ISCA must function properly. Hence, revive the ISCA is necessary. বর্তমানে যিনি রয়েছেন, ওই কেস চলছে সরকারের সাথে, তিনি সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস সেক্রেটারি। তো তিনি তার লিঙ্কডইন প্রোফাইলে বড় করে লিখে রেখেছেন, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে তার সায়েন্সে কি কন্ট্রিবিউশন। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, উনি অ্যাপোলজি চাইছেন আসলে যে একটা অফিসারকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি বা ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এই দিনটাকে আমরা পালন করি। আমি রিসেন্টলি উড়িষ্যাতে বুক করেছি, যেটা প্রফেসর কুন্তল ঘোষ বললেন, পিএম প্রফেসর হিসাবে প্রাইম মিনিস্টার প্রফেসর। তো যখন বললো তখন আমি এটাতে এগ্রি করলাম। কেন এগ্রি করলাম? বেশ কয়েকটা কারণ। প্রথমত এই থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দুটো জিনিস জাস্ট হাইলাইট করতে চাই, খুব রিলেভেন্ট জিনিস। কেন আমরা সায়েন্স কংগ্রেসকে রিভাইভাল করতে চাইছি? তার আগে বলিনি, আমি জানতাম না ঠিক যে জাকারি এর সঙ্গে যুক্ত আছে, কারণ আমি যখন ফরম্যাটিভ স্টেজ আমার রিসার্চে বোস ইনস্টিটিউটে, তখন দেখেছি বোস ইনস্টিটিউট ভীষণ টার্মাইল অবস্থায় ছিল। তখন ওই বিনায়ক দত্ত রায় যিনি কথা বললেন, উনি এসে অনেক কিছু সলভ করেছিলেন আমাকে। এবং জাকারির একটা বিরাট অবদান আছে আমি দেখেছি, যে আমি অন্তত বিশেষ করে বসু বিজ্ঞান মন্দিরে আমি দেখেছি যে জাকারি অনেক সমস্যার সমাধান করতে পেরেছিল। এই সকলে মিলে আমরা আজকে এগিয়ে এসেছি, যাতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মতো একটি শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানকে শুকিয়ে না যেতে দেয়া যায়, রক্ষা করা যায় এবং শেষ পর্যন্ত ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে একে কাজে লাগানো যায়। আপনারা যদি দেখেন, স্বাধীনতার আগে থেকে এই প্রতিষ্ঠানটা চলছে। 1914 বলতে গেলে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই প্রতিষ্ঠান চলছে। এবং ভারতবর্ষে বিজ্ঞানের ইতিহাসের সঙ্গে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। শ্রী আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলুন, কি জগদীশ চন্দ্র বোস বলুন, বা পরবর্তী প্রজন্মের মেঘনাথ সাহা বলুন, সত্যেন বোস বলুন, প্রশান্ত চন্দ্র মহালনবিশ বলুন, প্রত্যেকে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের জেনারেল প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ এই যে সময় পর্যায়কালটা আমি বললাম, প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে 1950 সালে প্রশান্ত চন্দ্র মহালনবিশ যখন স্বাধীনতা এলো, তারপরে জেনারেল প্রেসিডেন্ট হলেন। এবং তারপরেও অনেক প্রথিতযশা মানুষ, ডিএস কোঠারির মতো মানুষ। আমরা জানি যে কোঠারি কমিশন শিক্ষার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কমিশন হয়েছিল। সেই ডিএস কোঠারি, উনিও পদার্থবিদ্যার মানুষ ছিলেন, দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তারা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। এমজি কে মেননের মতো রয়্যাল সোসাইটির ফেলো পদার্থবিদ্যায়, তিনি সায়েন্স কংগ্রেসকে 80-র দশকে নেতৃত্ব দিয়েছেন। তো এই এপি মিত্রর মতো মানুষ 90-এর সূচনায় সায়েন্স কংগ্রেসকে, এফআরএস সায়েন্স কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। তো এই আজকে, অথচ আমরা দুর্ভাগ্যের বিষয়, আজকে অধ্যাপক পালের মতো মানুষ এই নেতৃত্ব দিতে পারতেন, কিন্তু সেই সুযোগটা আমাদের সামনে নেই। এই সুযোগটা যাতে তৈরি হয়, এবং এই যে ডেডলকের কথা অধ্যাপক সুপ্রতীক চক্রবর্তী একটু আগে বললেন, এটা আইনি ডেডলক। এই আইনি ডেডলক থেকে বার করতে পারেন আমাদের সাংসদরা যদি সংসদে সরব হন যে না, এটা দেশের একটি গর্বের একটি প্রতিষ্ঠান,
নম্বর বীরেশ গুহ স্ট্রিটের এই প্রতিষ্ঠানটি ভারতবর্ষের বিজ্ঞানের উত্থান পতনের সাক্ষ্য বহন করছে। একে আমাদের রক্ষা করতে হবে। এটা যদি পার্লামেন্টারিয়ানদের আমরা বোঝাতে পারি, সম্ভবত একটা পার্লামেন্ট অ্যাক্ট করে আমাদের মনে হয়েছে এই প্রতিষ্ঠান আজকে যে সোসাইটি স্ট্রাকচার সেটাকেও রক্ষা করা সম্ভব, আবার গভর্নমেন্টের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাকেও সুনিশ্চিত করা সম্ভব। সরাইয়াকে তার ছবিও আমরা রেখেছি, কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের কথা বলেছি, অঙ্কের সুপণ্ডিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়কে রেখেছি, নোবেল জয়ী CV রামান, মহিলাদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট অসীমা চ্যাটার্জি, পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী, তার ছবি আমরা রেখেছি। আর নিচে দেখুন হোমি জাহাঙ্গীর ভাবা, অ্যাটমিক এনার্জির ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে একজন প্রথিতযশা মানুষ। তো এই সুতরাং এই সব নিয়েই আমরা এগিয়ে চলেছি, এরাই আমাদের ইন্সপায়ার করছেন, আমরা পারবো। হ্যাঁ, ওই যে কথাটা উনি দারুণ ভাবে বলেছেন কাশীনাথ বাবু, অধ্যাপক কাশীনাথ ভট্টাচার্য, যে একটা সংস্কৃতি যদি আমরা রক্ষা করতে পারি, বিজ্ঞানও একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে পরে আগামী দিনে ভারত, ওই যে প্রশ্নটা এসেছিল না যে ভারত কেন নোবেল পাচ্ছে না, নোবেল আসবে। সংস্কৃতিকে যদি এগিয়ে নিয়ে যা যায়, বিজ্ঞানের সংস্কৃতি, সায়েন্টিফিক টেম্পারামেন্ট, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে খুব বেশি এরকম দেশ নেই যে সংবিধানের মধ্যে সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা লিখেছে। আপনারা দেখবেন আমাদের যে এইখানে যে আমরা যে প্রেস রিলিজটা দিয়েছি সেখানে আমরা লিখেছি যে আর্টিকেল 51H অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া declares as the duty of each of us to develop scientific temper, humanism and spirit of inquiry and reform. ভারতবর্ষ Revival of Science Congress or the Science Congress for the next generation, for the future generation. Young scientists, particularly, they are the life member, but they are not getting, वे पत्रिका वगैरह जो जर्नल निकलता था वो उनको प्राप्त नहीं हो रहा है। हम मेंबर बना दिए, बहुत दुर्भाग्य है। आने वाला जनरेशन प्लस जो साइंस कॉलेज का फिक्स डिपॉजिट मनी है उसको कोई टच नहीं करे, वो आने वाले जनरेशन के लिए रहेगा। उसको लोग टच करना चाहते हैं, किसी भी हालत में साइंस कॉलेज रिवाइव करे, इसके लिए DST, आई हैव नथिंग, DST के अगेंस्ट में या किसी एग्जीक्यूटिव कमेटी के अगेंस्ट में हमको कुछ नहीं बोलना। हमको बोलना है कि साइंस कांग्रेस जो 3 जनवरी को प्राइम मिनिस्टर उद्घाटन कर सकते हैं, उसको उद्घाटन किया जाए, यंग साइंटिस्ट अवार्ड मिले। हम भी यंग साइंटिस्ट अवार्डी हैं, बेस्ट पोस्टर अवार्डी, उस समय 500 रुपया मिलता था। आई थिंक आई लाइफ मेंबर 271 सेंस मोस्ट प्रॉब्ली 200 रुपया में मेंबर बन, 2000 बनता है। यंगर जनरेशन पूछता है कि साइंस खत्म हो गया, उस समय बहुत शर्मिंदगी महसूस होती है। एक्चुअली आई एम 78 ईयर्स, बट यंगर जनरेशन के लिए, तुम लोग जैसे बच्चों के लिए उनको दर्द है, हम जानते हैं। तो यही है कि शुभकामना है। जय विज्ञान, जय अनुसंधान, जय किसान। आपका नाम बोलिए सर। डॉक्टर MG तिवारी, पास्ट प्रेसिडेंट एनवायरमेंटल साइंसेज एंड एग्जीक्यूटिव मेंबर फॉर 3 terms and council member for the 3 terms. I am শঙ্কর কুমার পাল, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এক্স ডাইরেক্টর। এখন আমি প্রাইম মিনিস্টার প্রফেসর ANRF, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমাকে ডেকেছে ওরা, আমি এসেছি। আমি শুধু দুটো কথা বলবো। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অরিজিনেটেড ফ্রম ক্যালকাটা, এটা আমাদের প্রাইড, সুতরাং আমাদেরকে এটাকে ফিরিয়ে আনতে হবে। নাম্বার 2 হচ্ছে বলবো যেটা, যে কারণে ওটা হয়েছে, ওটা কিছুটা ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং যার জন্য কোয়ালিটিটা পড়ে গিয়েছিল, এই জন্যই এই অবস্থা এসছে। আমার মতে এই এই বর্তমান প্রজন্মের কাছে হবে যে ইউ গ্র্যাব দ্য কোয়ালিটিটা যাতে থাকে সেটাকে তুমি গ্র্যাব করো, নট দ্য পাওয়ার। मेरा नाम धीरज शुक्ला है, इंडियन साइंस कांग्रेस एसोसिएशन के जनरल मेंबर हैं। और जब से हम मेंबर हुए हैं उसके बाद 2-3 साल से इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस नहीं हो रहा है। हम लोग जानते हैं इंडियन साइंस कांग्रेस जो है एक रिसर्च के लिए बहुत ही यंग प्रोफेशनल, जो यंग रिसर्चर हैं उनके लिए एक बहुत ही अच्छा प्लेटफॉर्म है। उस प्लेटफॉर्म को हम लोगों को यूज करना चाहिए। ये पूरा ऑल इंडिया बेसिस में इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस होता था, जिससे यंग साइंटिस्ट को बहुत ही हेल्प मिलता था। हम लोग अपना रिसर्च पेपर पब्लिश कर पाते थे। तो हमको यही गवर्नमेंट से और ऑर्गेनाइजेशन से यही रिक्वेस्ट है कि इसको जैसे
जितना जल्दी से हो सके आप लोग रिवाइवल करिए और फिर से कॉन्फ्रेंस चालू हो।